আচ্ছা, লাস্ট ক্লাসে কি টিউনড এমপ্লিফায়ার শুরু করেছিলাম না টিউনড এমপ্লিফায়ারের সেকেন্ড ক্লাস ছিল? টিউনড এমপ্লিফায়ারের উপরে ক্লাস কয়টা হয়েছে? একটা। আচ্ছা, আমি আবার একটু রিভিউ করে যাচ্ছি। টিউনড এমপ্লিফায়ারের ফিজিক্যাল অপারেশন তোমাদের ক্লিয়ার কিনা, কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এখানে একটা এমপ্লিফায়ারের কালেক্টরে একটা সিঙ্গেল রেজিস্টার না দিয়ে আমরা একটা ট্যাঙ্ক সার্কিট দিব। তার মানে একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর প্যারালালি কানেক্ট করব। তোমরা জানো যে প্যারালাল কম্বিনেশন যদি হয় তাহলে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্স কি হয়? ম্যাক্সিমাম হয়, তাই না? জি স্যার। তাহলে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে কালেক্টরের যে লোড সেটা ম্যাক্সিমাম হবে, তার মানে গেইনও তখন ম্যাক্সিমাম হবে। আর সিগন্যালের ফ্রিকোয়েন্সি যখন রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি থেকে ডেভিয়েট করবে তখন কি হবে? কালেক্টরের যে ট্যাঙ্ক সার্কিট তার ইম্পিডেন্স ডিক্রিজ করবে, তাই না? যার কারণে এর গেইনটাও কি হবে? ফল করতে থাকবে, ডিক্রিজ করবে। এইটাই, আর কিছু না, জটিল কোনো এখানে অপারেশন নেই, অপারেশন ভেরি সিম্পল। ঠিক আছে, এরপরে আমরা কি করেছিলাম যে এখানে একটা রেজোন্যান্ট সার্কিট আছে, যে প্যারালাল রেজোন্যান্ট সার্কিট, তার ফ্রিকোয়েন্সি অফ রেজোন্যান্স এটা হবে, এটা বের করেছি। ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে গ্রাজুয়ালি আমরা যে রেজাল্টটা পেয়েছি আমি সেই রেজাল্টটা তোমাদের দেখাচ্ছি। যে গেইন কত হবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? সেটা তোমার ডিজাইনের উপরে ডিপেন্ড করবে, তাই তো? জি স্যার। আর যেটা আমরা এখানে ইন্টারেস্টেড সেটা হলো টিউনড এমপ্লিফায়ার আমরা কেন ইউজ করব? যেন একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিকে সে এমপ্লিফাই করে অন্যান্য ফ্রিকোয়েন্সি গুলোকে সে যেন রিজেক্ট করে দেয়, তাই না? তার মানে একটা ন্যারো ব্যান্ডউইথ যেন হয়, সেই জন্য এখানে আমরা গ্রাজুয়ালি ব্যান্ডউইথটা ক্যালকুলেট করেছি। আচ্ছা, ব্যান্ডউইথ ক্যালকুলেট করতে গিয়ে আমরা এখানে একটা ইফেক্টিভ কোয়ালিটি ফ্যাক্টর এই প্যারামিটারটা ডিফাইন করেছিলাম, তাই না? জি স্যার, করা হয়েছিল। হ্যাঁ, করা হয়েছিল। আচ্ছা, তোমাদের কি মনে আছে যে কোয়ালিটি ফ্যাক্টর এই যে কল টু কোনো একটা লেকচারে বা একাধিক লেকচারে আমি বলেছিলাম যে এক্সএল ডিভাইডেড বাই আর? জি স্যার, বলেছেন। তোমরাও জানো, তাই না? এক্সএল ডিভাইডেড বাই আর অথবা এক্সসি ডিভাইডেড বাই আর। তাহলে এইটা কিন্তু উল্টা হলো কেন বলো তো? দেখো, এটা তো আর ডিভাইডেড বাই এক্সএল হলো, তাই না? অথবা আর ডিভাইডেড বাই এক্সসি হলো, তাই না? এই যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো এটা প্যারালাল রেজোন্যান্ট সার্কিট। দেখো এই যে এল সি আর আর এল কি আছে? সবাই প্যারালালে আছে। প্যারালালে আছে। তোমরা একটা জিনিস জানো যে একটা কয়েলের যদি সিরিজ রেজিস্ট্যান্স বেশি হয় তাহলে তার কোয়ালিটি ফ্যাক্টর কম হয়, না? কোয়ালিটি ফ্যাক্টর 4 হয়। কিন্তু প্যারালাল রেজোন্যান্টে এটা ভিন্ন। প্যারালাল রেজিস্ট্যান্সটা যত বড় হবে এর কোয়ালিটি ফ্যাক্টর তত ভালো হবে। ভালো হবে, রাইট? সেই জন্য এক্সপ্রেশনটা এটা। সুতরাং এটা মনে রাখবে, যদি উপরে আর এল চলে যায়, আর মানে রেজিস্ট্যান্স যদি উপরে থাকে আর নিচে যদি তোমার এক্সএল থাকে, অথবা সিম্পলি আর মাল্টিপ্লাইড বাই 1 আপন এক্সসি, এটা কিন্তু আর মাল্টিপ্লাইড বাই 1 আপন এক্সসি, তাই না? হ্যালো, জি স্যার। 1 আপন এক্সসি তে কি হবে? 1 আপন এক্সসি তে হবে শুধু ওমেগা সি, ওমেগা সি। কারণ এক্সসি সমান হলো আবার 1 আপন ওমেগা সি। আচ্ছা, তাহলে এইটা আসতেছে কিসের জন্য? এটা আসতেছে প্যারালালের জন্য। এরপরে আমরা গেইনের এক্সপ্রেশন তাহলে এটাকে যদি তুমি ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট করতে চাও, সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা হলো ওমেগা আর রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটা হলো ওমেগা নট, তাহলে ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই ওমেগা নট, এটা কি একটা ফ্র্যাকশন চলে আসলো না? জি স্যার। আবার এটা যদি কি হয়, সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা যদি লো হয় তাহলে এটাকে আমরা এইভাবে ডিফাইন করব, এই যে ওমেগা নট মাইনাস ওমেগা, কারণ এবার সিগন্যালের ফ্রিকোয়েন্সি ওমেগাটা হলো ছোট,
ঠিক আছে, আচ্ছা বলো তো একেবারে সিগন্যালের ফ্রিকোয়েন্সি তোমার যদি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির চাইতে কম বা বেশি হয়, এই ডেল্টার ভ্যালু কত হবে? পয়েন্ট সামথিং হবে, কম হইলেও জি পয়েন্ট স্যার, সামথিং, বেশি 0 হলেও থেকে 1 এর মধ্যে। 0 থেকে 1 এর মধ্যে। তাহলে 1 কখন হবে? রেজোন্যান্টে যখন কাজ না করবে। না না, ভুল বলে ফেললা। 1 হবে যদি ফ্রিকোয়েন্সিটা 0 হয়ে যায়। এই যে সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা যখন 0 হয়ে যাবে, তাই না? এই যে এটার থেকে না, এটার থেকে বুঝো, এটা 0 হয়ে গেল, তার মানে ডিসি, মানে ফ্রিকোয়েন্সি খুব বেশি ডেভিয়েট করে গেছে। বুঝতে পেরেছো? ডেল এর ভ্যালু 1 মানে কি? ফ্রিকোয়েন্সি, সিগন্যাল ফ্রিকোয়েন্সি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির চাইতে অনেক ভেরি করে গেছে। এবার বলো সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির সমান হয় তখন 0 হবে। তখন 0 হবে। 0 হবে মানে দেয়ার ইজ নো ডেভিয়েশন। ডেল এর ভ্যালু 0 মানে কি? কোনো ডেভিয়েশন নেই। তারপরে আমরা ওই যে সিরিজ দিয়ে, টেইলর সিরিজ দিয়ে, তারপরে ধীরে 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 আমরা এইটুকু বের করেছিলাম যে এট কাট অফ ফর্মুলাটা কি? লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা হবে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি থেকে একটা টার্ম বিয়োগ হবে, তাই না? লোয়ার বাম দিকে যাবে, কতটুকু বিয়োগ হবে? এফও f0/2 কিউ, রাইট। আর যদি হায়ার হয় তাহলে প্লাস অ্যাড হবে। হ্যাঁ অ্যাড হবে। তাহলে এইটা একটা টার্ম, যে টার্মটা কি হচ্ছে তোমার একবার যোগ হয়ে যাচ্ছে একবার বিয়োগ হয়ে যাচ্ছে এই যে এখানে। তাহলে এই ভ্যালুটা কত আসবে? এই যে এখানে আমার কার্সার বোধহয় তোমরা দেখতে পাও, তাই না? এই যে এখানে এই জি পয়েন্টটাতে স্যার, কত আসবে? এইটাতে আসবে হলো f0 তোমার প্লাস এফ নট f0 প্লাস, তারপর কিউই হ্যাঁ, আর এখানে আসবে হলো এফ নট মাইনাস মাইনাস f0/2 টু কিউই। তাহলে এই যে দুইটা আমরা কি পেয়ে গেলাম? হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। এটা গত ক্লাসে কিন্তু আমরা প্রত্যেকটা ইকুয়েশন স্টেপ বাই স্টেপ বুঝে আসছিলাম, তাই তো? জি স্যার। হ্যাঁ, তারপরে এখন ব্যান্ডউইথ বের করতে হলে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বিয়োগ করব। তাহলে এই যে এটা হয়ে গেল তোমার ব্যান্ডউইথ। বুঝতে পেরেছো? এটা হলো ব্যান্ডউইথ। এখন ব্যান্ডউইথটা কেমন হবে? একটা আমরা যদি আসলে এক্সাম্পল আমি তৈরি করতে পারি নাই এটার জন্য, একটা এক্সাম্পল যদি এখানে চিন্তা করি, ধরো এফ4 ভ্যালু সে 500 কিলোহার্টজ, ঠিক আছে? এফ4 ভ্যালু 500, এফ নট, আসলে এটা এফ ও হওয়া উচিত না, অবশ্যই এফ নট হওয়া উচিত। এফ নট এর ভ্যালু ধরলাম আমরা 500। একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হলো 450 কিলোহার্টজ। এটা আগে রেডিও রিসিভারে ইউজ হইতো, এটাকে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি বলা হয়। আচ্ছা, এটা। আর কোয়ালিটি ফ্যাক্টর কত ধরা যায়? ইফেক্টিভ কোয়ালিটি ফ্যাক্টর ধরো কিউ এর ভ্যালু, কিউ এর ভ্যালু আমরা ধরলাম হলো একটু কম হয়, ইফেক্টিভ হয় তো সেই জন্য একটু কম হয়, এটা ধরো 50, ঠিক আছে? তাহলে বলো তো ব্যান্ডউইথ কত হলো? 50 হার্টজ আসে স্যার। 50 হইলে তোমার হবে কত? জিরো কেটে যাবে, 5 নং 45, 9 কিলো হার্টজ হবে। সরি স্যার, হ্যাঁ 90 হার্টজ। 9 কিলো হার্টজ, ঠিক আছে? তাহলে দেখো এই সেন্টার ফ্রিকোয়েন্সির চাইতে এটা কি অনেক ছোট না? ব্যান্ডউইথটা ছোট, খুবই ছোট, 9 কিলো হার্টজ। ইভেন আমাদের অডিও ফ্রিকোয়েন্সি যদি হয় তবু 20 কিলো হার্টজ লাগে, তাই না? কথা কি বুঝতে জি পেরেছো? স্যার, রেঞ্জটা অনেক ছোট। হ্যাঁ, রেঞ্জটা অনেক ছোট। আর আমরা যে কিউ ধরেছি এই কিউটা অনেক ছোট ধরেছি, কিউ আরো বড় হতে পারে। 100 হলে কত হবে? মাত্র 100 হলে 4.5 কিলো হার্টজ হবে ব্যান্ডউইথ, তাই তো? আচ্ছা, তাহলে এখন আসো যে একটা টিউনড অ্যাম্পলিফায়ার দিয়ে আমরা যে পরিমাণ গেইন পাবো, আজকের টপিক শুরু করলাম, হ্যাঁ? একটা টিউনড অ্যাম্পলিফায়ার দিয়ে আমরা যে পরিমাণ গেইন পাবো, এটা যদি মাল্টিপল টিউনড অ্যাম্পলিফায়ার আমরা ক্যাসকেড করে ইউজ করি তাহলে কি হবে? গেইন
বেশি হবে, বেড়ে যাবে। বেড়ে যাবে। আমাদের এটা দরকার হয় যে মাল্টি স্টেজ এমপ্লিফায়ার দরকার হয়। তোমার যদি টিউনড এমপ্লিফায়ারও তুমি ইউজ করো, in that case you also use multi stage tuned amplifier to get a higher voltage gain. তাহলে মাল্টি স্টেজ এমপ্লিফায়ার তুমি যদি এখন নাও তাহলে এরকম একটা সার্কিট হবে, তাই না? এখানে আমরা কয়টা স্টেজ দেখতে পাচ্ছি? তিনটা। এরকম অসংখ্য স্টেজ হবে। এখন এই প্রত্যেকটা স্টেজের এই ট্যাঙ্ক সার্কিট গুলো যদি সেম রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে টিউন করা থাকে তাহলে এর নাম হয়ে যাবে সিনক্রোনাসলি টিউনড এমপ্লিফায়ার। বুঝতে পেরেছো? এই যে টু অ্যাচিভ এ high voltage gain, multiple single tuned amplifiers are used in cascaded form. All tuned amplifier stages are identical and tuned to the same resonant frequency. প্রত্যেকটা সেম রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে টিউন করা থাকবে। তখন এই সার্কিটের নাম হবে কি? সিনক্রোনাসলি টিউনড এমপ্লিফায়ার। সিনক্রোনাসলি কেন? যেন প্রত্যেকটা সেম ফ্রিকোয়েন্সিতে টিউন করা আছে। রেজোনেন্ট। হ্যাঁ, সেম রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে আছে, রাইট। আচ্ছা, তাহলে কি হবে জানো? এটা গেইন বাড়বে না? গেইন বাড়বে। জি স্যার, গেইন বাড়বে আর ব্যান্ডউইথটা ন্যারো হবে। ন্যারো হবে, রাইট, ব্যান্ডউইথটা ন্যারো হবে। এখন এইটাকে আমরা একটু অ্যানালাইসিস করব, ঠিক আছে? তাহলে এটাকে অ্যানালাইসিস করার জন্য আমরা আগের রেজাল্ট গুলোকে ইউজ করব। আমি একটু স্প্লিট করে দেই যেন আমি দুইটা একসাথে দেখতে পাই। এই তোমরা কি দুইটা দেখতে পাচ্ছ না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু আগের যেই সিঙ্গেল টিউনড এমপ্লিফায়ারের ভোল্টেজ গেইন কত ছিল সেটা একটু দেখি। সিঙ্গেল টিউনড এমপ্লিফায়ারের ভোল্টেজ গেইন দেখো, এই যে এইটা ছিল তোমার ভোল্টেজ গেইন। এই যে এইটা দেখো, এই ইকুয়েশনটা দেখো, এইটা আমি সেম ইকুয়েশন এখানে লিখেছি কিনা? জি F is স্যার, equal to GM R V prime E R L prime, সেম না? আচ্ছা, তাহলে আমরা অ্যানালাইসিস করতে চাচ্ছি n নাম্বার অফ স্টেজেস। কয়টা স্টেজ আছে আমাদের? n সংখ্যক। তাহলে আমরা জানি গেইন কি হয়? এমপ্লিফায়ার ক্যাসকেড করলে গেইন কি হয়? মাল্টিপ্লাই হয়ে যায় না? হ্যাঁ, মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে n আইটেমকে তুমি মাল্টিপ্লাই করলে এই যে আমাদের গেইন টু দি পাওয়ার n হবে। জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো না? এটা সিম্পল। আচ্ছা, তাহলে এটাকে VAN কেন দিয়ে দিলাম? কারণ এই ভিটা ছিল আমার সিঙ্গেল টিউনড এমপ্লিফায়ারের জন্য, আর এখন যে গেইনটা পাচ্ছি সেটা হলো ফর n স্টেজেস অফ হ্যাঁ টিউনড এমপ্লিফায়ার। তাহলে এখানেও ঠিক একই ঘটনাগুলো হবে, যে যখন রেজোনেন্স হবে তখন ডেল এর ভ্যালু কত হবে বলো? 0 হবে। 0 হবে। তাহলে 0 বসালে আমরা কত পাই এট রেজোনেন্স? এই যে এইটুকু পাই, এখানে টু দি পাওয়ার n আসবে। বুঝতে পেরেছো? জি স্যার। তখন এই টার্মটা জাস্ট 1 হয়ে যাবে। এখন এই দুইটাকে ডিভাইড করব। একটা হলো রেজোনেন্স, রেজোনেন্সের গেইনটা কিন্তু ম্যাক্সিমাম গেইন, তাই না? জি স্যার। জি স্যার। আর এই গেইন গুলোর ভ্যালু কম বেশি হতে পারে। তাহলে আমি একটা গেইন কে যদি আমি ম্যাক্সিমাম গেইন দিয়ে ভাগ করি তাহলে এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় নরমালাইজড গেইন, তাই না? নরমালাইজড গেইন। অথবা রিলেটিভ গেইন, যাই বলো, তাই না? রিলেটিভ গেইন। তাহলে এটাকে ডিভাইড করব। এখন ডিভাইড করলে যে জিনিসটা পাচ্ছি রিলেটিভ গেইন, উপরে এ ভি ভি এন, নিচে এ ভি, এটা কি বাদ পড়েছে বলো? কোনটাকে কোনটা দিয়ে ভাগ করেছি? এই এনটা বাদ পড়ে গেছে না? সব জায়গায় বাদ পড়ছে বোধহয়। এই আচ্ছা, তাহলে ডিভাইড করলে কি হবে তোমার দেখো, দেখে নাও যে একটাতে এই জিনিস ছিল আর একটাতে একটা টার্ম বেশি ছিল। তাহলে যেই টার্মটা বেশি ছিল সেটা উপরে সেটা থেকে যাবে, তাই না? এইটাকে এইটা দিয়ে ভাগ করব বলো, তাহলে এই টার্মটা কেটে যাবে, আবার এই টার্মটাও কেটে যাবে। হ্যাঁ, এই ডিনোমিনেটরের ফার্স্ট টার্মটা থাকবে। তাহলে এই যে ডিনোমিনেটরের ফার্স্ট টার্মটা রইলো। এখন দেখো এইটার তাহলে ম্যাগনিটিউড কত হবে? যা লিখেছি ঠিক আছে না? জি স্যার। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটারও কিন্তু দেখো অনেকগুলো অ্যামপ্লিফায়ার একসাথে কাজ করতেছে। যখন রেজোনেন্স হবে তখন এই গেইনটা পাওয়া যাবে। সবাই যখন রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে
সিগন্যালকে অ্যামপ্লিফাই করবে তখন এই গেইনটা পাওয়া যাবে। আর যখন রেজোনেন্টের চাইতে একটু কম বেশি হয়ে যাবে ফ্রিকোয়েন্সিটা, তখন এই এক্সপ্রেশন থেকে পাওয়া যাবে, তাই না? এই এক্সপ্রেশন থেকে পাওয়া যাবে। তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সিতে আসলে এই গেইনের ভ্যালুটা তোমার কত হয়ে যাবে? ম্যাক্সিমামের কত পার্সেন্ট হবে? 0.707 7, অথবা ম্যাক্সিমামকে 1/√2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? তাহলে ম্যাক্সিমাম কত ছিল বলো? ম্যাক্সিমাম ছিল AVN রেজোনেন্স, এটা ছিল ম্যাক্সিমাম গেইন। তাহলে আমাদের VAN এর ভ্যালু হয়ে যাবে এই যে AV, এখানে একটা n পড়বে, n n n n রেজোনেন্স কে √2 দিয়ে ভাগ করব, ঠিক না? জি স্যার। তাহলে মানে সহজ কথা হলো আমাদের যে গেইনটা ভেরি করতেছে ডিউ টু দা ভেরিয়েশন অফ দা সিগন্যাল ফ্রিকোয়েন্সি, সেই গেইনের ভ্যালুটা ম্যাক্সিমামের কতটুকু হয়ে যাবে? ম্যাক্সিমামকে √2 দিয়ে ভাগ করলে যা হয় তার সমান হয়ে যাবে, তাই তো? জি স্যার 0.707। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি এখন AVN এর ভ্যালু বসিয়ে দিব। কত বসাবো? AVN রেজোনেন্স ডিভাইডেড বাই √2। তাহলে এটা আমি একটু অন্যভাবে করেছি, এক এক সময় এক এক ভাবে করি, কারণ কোনটা যে ছাত্ররা ভালো বুঝবে আমি জানি না। তাহলে মান বসালাম, বসিয়ে এখানে এটা পেলাম। এখন তোমরা ধীরে ধীরে অ্যালজাবরা শুধু দেখতে থাকো। তাহলে এটাকে কি করেছি, আচ্ছা এইটা কি ঠিক আছে কিনা আমি জানি না, আমার কাছে মনে হয় ঠিক আছে। দেখো তো, ওই পাশে পাওয়ার আছে, পাওয়ারটা আবার √ওভারের বাহিরে, কিন্তু এই পাশে পাওয়ারটা দিয়ে দিলাম √ওভারের ভিতরে। ডান পাশে পাওয়ার আছে, স্যার ঠিক আছে, এটা এদিকে নিয়ে আসলে তো হচ্ছে 1 এর উপরে যেই পাওয়ারই দেই না কেন 1ই থেকে যাবে, সো এটা মনে হচ্ছে থেকে যাবে। জি স্যার, তাহলে n কিন্তু রুটের বাইরে ছিল, এখন কিন্তু 1/n রুটের ভিতরে ঢুকলো, তারপরেও বুঝতেছো নাকি? জি স্যার ঠিক আছে, ম্যাথটা ঠিক আছে। হ্যাঁ, কেন ঠিক আছে? ভিতরে ডান পাশে তো n পাওয়ারটা ছিল হলো রুটের বাহিরে। জি স্যার, আর এটা হচ্ছে আমরা যদি এদিকে শিফট করি তাহলে তো হচ্ছে পাওয়ারটা পুরো 1/√2 এর উপরে, এখন 1 তো 1ই থেকে যাবে, আর হ্যাঁ √2 এর সাথে ওইটা যদি 1/n দিই হ্যাঁ, তাহলে তো ঠিক আছে। তাহলে রুটের ভিতরে যখন ঢুকলো তখন বাড়লো কমলো না কেন? স্যার বুঝলাম না, বাড়লো বুঝো নাই? কমলো না ছিল কেন? তো হলো তোমার এইটা, ছিল তো হলো আসলে এইটার বাহিরে। এই যে 1/√2 ছিল এইটার বাহিরে, √2 এর বাহিরে ছিল, এইটার বাহিরে ছিল না? 1/n টা স্যার? হ্যাঁ, 1/n টা তো এটার বাইরে ছিল, 1/n টা তো এখানে ছিল। স্যার ম্যাথমেটিক্যালি তো হচ্ছে বাইরে সিম্পলিফাই থাকলেও করলে সিম্পলিফাই সেমই করলে হয়। এই সহজ কথা হলো সূচক তো গুণ হয়, জি স্যার, তাহলে আগেও তো বলে ছিল ঠিক আছে। 2 টু দি পাওয়ার হাফ, তাই না? এখন জি স্যার, সূচকের উপরে সূচক দিলে সূচক কি হয়? গুণ হয়। এটা ছোট ক্লাসে আমরা পড়ছি। জি স্যার, এখন 1/2n হয়ে যাবে হ্যাঁ পাওয়ারটা। ঠিক আছে, গুড, বুঝতে পারছো তোমরা। তাহলে আমার আর স্টেপ ভাঙার দরকার নাই, ঠিক আছে না? এরপরে এই যে রেসিপ্রোকাল করে ফেললাম এবং √2 তুলে দিলাম, এই যে স্কয়ার রুট তুলে দিলাম, এইটা হলো ঠিক না? পরে এই স্টেপ থেকে এই জি স্টেপ স্যার। বুঝেছো কিনা নিজেরা বুঝো দেখি। হ্যালো, জি স্যার, বুঝতে পেরেছি। গুড। জি স্যার। তারপরে পরের স্টেপ গুলো দেখো তো, আমি কিছু বলবো না, মানে আমি এইভাবে লিখলে তোমরা বুঝতে পারবে কিনা, স্টেপ বাই স্টেপ আগাতে থাকো। জি স্যার, বুঝছি। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো এই ডেল্টার ডেফিনেশন কি ছিল মনে আছে কিনা? ডেল্টার ডেফিনেশন ছিল ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই ওমেগা নট। ওমেগা নট। তাহলে ডেল্টার পরিবর্তে সেটা আবার বসিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, বসিয়ে দিলে এরপরে ডেল্টার জন্য এটাকে সলভ করলে এটা দেখো আসে কিনা, সরি ওমেগার জন্য সলভ করলে এটা আসে কিনা। জি স্যার, এটাই জি আসে। স্যার, এটাই আসে। এটাই আসে। তাহলে এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে, আচ্ছা তুমি কিন্তু অলরেডি কন্ডিশনটা বসিয়ে ফেলেছো। কি কন্ডিশন বসিয়ে ফেলেছো? যে গেইন ম্যাক্সিমামের 0.707 হয়ে 0.707। গেছে। তাহলে এখন সেই কত ফ্রিকোয়েন্সিতে হইলো, এটাই কিন্তু সেই ফ্রিকোয়েন্সিটা, ঠিক না? এটাই স্যার কাট অফ হবে। এইটাই কাট অফ হায়ার হবে। কাট অফ হবে তাহলে না স্যার? একটা হায়ার কাট অফ হবে, একটা লোয়ার কাট অফ হবে। যখন তুমি এখানে মাইনাস ইউজ করবে তখন কি হবে? লোয়ার কাট অফ হবে। আবার যখন এখানে প্লাস ইউজ করবে তখন এটা কি হবে? হায়ার কাট হায়ার অফ কাট হবে। অফ। তাহলে এখন একটা কোশ্চেন, সেটা হলো আমি জানি না, দেখো তো যে ডেলের ভ্যালুর তো আরেকটা ছিল, ডেলের আরেকটা ভ্যালু জি ছিল না স্যার, ডেলের? ওমেগা নট মাইনাস ওমেগা। হ্যাঁ, তাহলে সেইটা কেন বসালাম না?
সেইটা বসালেও একই ফ্রিকোয়েন্সি আসবে, একই জিনিস আসবে। জাস্ট প্লাস মাইনাসের পার্থক্য। প্লাস মাইনাস আছে যে, তখন মাইনাসের ক্ষেত্রে হায়ার কাট অফ পাবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি করার দরকার আছে? এটুকু কি বোঝা যাচ্ছে না এনাফ না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম। এখন ব্যান্ডউইথ বের করব কিভাবে? হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বিয়োগ করব। বিয়োগ করলে এটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তার মানে এই 2টা বাদ পড়বে। এই দেখো, এটা বুঝেছো কিনা? ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা কয়টা টিউন সার্কিট ইউজ করেছি, টিউনড অ্যাম্পলিফায়ার ইউজ করেছি কয়টা? n সংখ্যক। n সংখ্যক। এখন যদি একটা হয় তাহলে n এর ভ্যালু কত হবে? 1 হবে। তাহলে 2 টু দি পাওয়ার 1 upon 1 মানে কি? 2 টু দি পাওয়ার 1 মানে কি? 2 2 minus 1 মানে কি? 1। তাহলে তখন ব্যান্ডউইথ কত হয়ে যাচ্ছে? f naught by নট আপন q। কিউই। আমরা কি তাই পেয়েছিলাম না সিঙ্গেলটার জন্য? জি স্যার। জি স্যার। এই যে, তাহলে এটাতে আমাদের তেমন কোনো জটিল কিছুই হচ্ছে না। আমরা শুধু একটা নতুন ব্যান্ডউইথ বের করেছি আর একটা নতুন গেইন বের করেছি। দেখো, গেইনের ম্যাগনিটিউড বের করেছি না আমরা। এই যে এইটা ম্যাগনিটিউড যদি বলো তাহলে এই যে এইটা হলো gain। ঠিক আছে, এইটা। এখানে কিন্তু রিলেটিভ গেইন। তুমি যদি অ্যাবসলিউট গেইন বের করতে চাও তাও বের করেছি আমরা, সেটাও বের করেছি। এই যে এটা অ্যাবসলিউট গেইন, তাই না? রেজোনেন্সে গেইন কত হবে সেটা যদি বের করো, তাহলে সবকিছু আমরা পেয়ে গেলাম না এখানে? জি স্যার। হ্যাঁ, আর আইডেন্টিক্যাল ধরেছি আমরা। প্রত্যেকটা স্টেজকে আমরা কি ধরবো? আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল না হলে এক একটার জন্য এরকম হতো, আমরা এত সহজে টু দি পাওয়ার n দিতে পারতাম না, তাই না? আলাদা আলাদা টার্ম মাল্টিপ্লাই করা। আলাদা আলাদা টার্ম আসতো, সেই ক্ষেত্রে অ্যানালাইসিস করাই ডিফিকাল্ট হয়ে যেত, সম্ভবই হতো না। কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি এটা সিমুলেট করেছিলাম। এই দেখো, আমি n এর ভ্যালু 1 এর জন্য করেছি, 2 এর জন্য করেছি, 4 এর জন্য করেছি। ফিগারটা দেখা যাচ্ছে? জি স্যার। দেখতে পাচ্ছি। যতই তোমার n এর ভ্যালু বাড়ছে তত ন্যারো ব্যান্ড পাচ্ছি। ন্যারো ব্যান্ড পাচ্ছি। আচ্ছা, n এর ভ্যালু বাড়ার সাথে গেইন বাড়লো না কেন? স্যার এটা তো রিলেটিভ নরমালাইজড। রিলেটিভ, এটা নরমালাইজড, রাইট। নরমালাইজড হলে ম্যাক্সিমাম কত হবে? 1 হবে। সব সময় আমরা মানে গেইন কে ম্যাক্সিমাম গেইন দিয়ে ডিভাইড করেছি, যার কারণে সবার জন্য এটা কত হয়েছে? 1 হয়েছে। আচ্ছা বলো, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? সিনক্রোনাসলি টিউনড অ্যাম্পলিফায়ার পড়ে ফেললাম, কোশ্চেন আছে? নেই? তাহলে আমরা পরের টপিকে চলে যাই। নাম কি? স্ট্যাগার্ড টিউনড অ্যাম্পলিফায়ার। আচ্ছা, আমাদের গেইন ইনক্রিজ করতেই হয়, তাই না? অনেক স্টেজ ইউজ করতেই হয়, কিন্তু অনেকগুলো স্টেজ যদি তুমি ক্যাসকেড করো আর তাদেরকে যদি সিনক্রোনাসলি টিউন করো তাহলে ব্যান্ডউইথ অনেক ছোট হয়ে যাচ্ছে না? জি স্যার। এই ব্যান্ডউইথ ছোট হয়ে গেলে একটা অনেক সময় প্রবলেম হয়। আমাদের অনেক জায়গায় এর চাইতে একটু বড় ব্যান্ডউইথ দরকার হয়, তখন এই স্ট্যাগার টিউনটা ইউজ করা হয়। স্ট্যাগার টিউনে কি করা হয়? এটার দিকে তাকিয়ে দেখো, যে এখানেও মানে মাল্টিপল স্টেজ ইউজ করা হয়, কিন্তু প্রত্যেকটা স্টেজকে টিউন করা হয় একটু ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে। ঠিক আছে? মানে প্রত্যেকটা স্টেজে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি সেম হবে না, একটু একটু করে বাড়তে থাকবে। ফার্স্ট স্টেজের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির চাইতে সেকেন্ড স্টেজের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি একটু বেশি হবে, সেকেন্ড স্টেজের চাইতে থার্ড স্টেজের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি আর একটু বেশি হবে। ঠিক আছে? তাহলে কি হবে সেটা আমরা দুইটা স্টেজ দিয়ে এখানে এক্সপ্লেন করেছি। দেখো, এই গ্রাফটা দেখতে পাচ্ছ? ফার্স্ট গ্রাফটা? জি স্যার। জি স্যার। রেড কালারের যেটা দেখতে পাচ্ছ সেটা কি? রেসপন্স অফ ফার্স্ট স্টেজ। গ্রিন কালারে রেসপন্স অফ সেকেন্ড স্টেজ। আচ্ছা, তোমরা জানো যে দুইটাকে ক্যাসকেড করা হলে দুইটা রেসপন্স কি হবে? মাল্টিপ্লাই হয়ে যাবে না? জি স্যার। মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে মাল্টিপ্লাই হয়ে গেলে এই যে ব্লু কালারের যে রেসপন্সটা, এই রেসপন্সটা পাওয়া যাবে। ঠিক আছে? কেন এরকম পাওয়া যাবে? দেখো, এইখানে গেইনের ভ্যালু কমে যাবে। কেন কমে যাবে? এইটাও পয়েন্ট সামথিং, রেডটাতেও পয়েন্ট সামথিং, গ্রিনটা তো পয়েন্ট সামথিং, তাই না?
জি স্যার, মিলে ছোট হয়ে যাবে। মিলে ছোট হয়ে যাবে, সব জায়গায় মিলে ছোট হয়ে যাবে। এইখানে রেডটাতে কত আছে 1, আর গ্রিনটাতে কত আছে 0.23 এরকম 0.2 সামথিং। তাহলে এটাও মাল্টিপ্লাই করলে কি হবে, ছোট হবে। তাহলে এই যে মাল্টিপ্লাই করলে এরকম একটা রেসপন্স পাওয়া যাবে। তাহলে এই রেসপন্সটা দেখতে পাচ্ছি, সেই রেসপন্সের পিক আছে কয়টা? 2টা পিক। 2টা পিক। আচ্ছা, এখন দেখো এই যে 2টা ইন্ডিভিজুয়াল রেসপন্সের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ডিফারেন্স কত? ডিফারেন্সটা হইলো এমন ভাবে এটাকে শিফট করেছি যে প্রথমটার ক্যারেক্টারিস্টিক দ্বিতীয়টার ক্যারেক্টারিস্টিক ইন্টারসেক্ট করেছে কোন পয়েন্টে? এইটা হলো, এই পয়েন্টটা হলো 0.5। এটা না 5.5, আমি এখনো লিখি নাই, এটা 0.5, একটু আগে বানিয়েছি। এটা হলো তোমার 0.5, সরি, কন্ট্রোল জেড, আমি এই লাইনটাকে সরাতে চাচ্ছি। এইটা হলো 0.5 এর মতো আছে। তো 0.5 কি কাট অফ ফ্রিকোয়েন্সির চাইতে আরেকটু দূরে না? জি স্যার, ছোট। ছোট, তাহলে একটু বেশি সরানো হয়ে গেছে, যার কারণে এটা পিক চলে আসছে 2টা। আচ্ছা, এখন এমন যদি হয় যে না, এটার আরেকটু ডান দিকে সরিয়ে বাম দিকে সরিয়ে দিলাম, এই গ্রিনটাকে আরেকটু কি করলাম, লেফটে শিফট করব। লেফটে শিফট করলাম, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্টটা কি হবে, আরেকটু ইনক্রিজ করবে। ঠিক আছে, এই সেকেন্ড ফিগারের দিকে দেখো, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট এখন কততে আছে? এটা হলো 0.707। ইন্টারসেক্টিং পয়েন্টটা কততে আছে? 0.707। 0.707। তাহলে রেসপন্সটা দেখো এখন। এখন যে একটা পিক রেসপন্স, পাওয়া গেল। পিক একটা পাবো। একটা পিক পাবো, অথবা আমরা বলতে পারি যে একটা ফ্ল্যাট রেসপন্স পেয়েছি মাঝখানে। এই যে মাঝখানের কালো কালার দিয়ে যেটা দেখিয়েছি, যে একটা ফ্ল্যাট রেসপন্স পেয়েছি। তাহলে এই যে কোনো একটার চাইতে, এখানে রেড অথবা গ্রিন, এই দুইটার যে কোনো একটার চাইতে ব্ল্যাক এর ব্যান্ডউইথ বেশি হবে না? দেখো তো, এটা বুঝতে পারছো না তাই না? আচ্ছা, ব্ল্যাক এর এখানে গেইন কতটুকু হবে? আমার তো মনে হয় এখানে 0.5 টাইপ হবে না? জি স্যার, 0.5 এর মতো। 0.5 এর মতো। আচ্ছা, 0.5 কে তাহলে তুমি যদি 0.707 দিয়ে মাল্টিপ্লাই করো, কত আসে? 0.5 ইন্টু 0.7, 0.3 সামথিং। 0.35। তাহলে 0.35 কোথায় আসতেছে? এই যে এখানে না? জি স্যার। তাহলে এটা যদি এখানে আসে, এইখানে একটা আসবে আর এখানে আসবে, তাহলে তো গেইন অনেক, ব্যান্ডউইথটা অনেক বেড়ে গেল না? দেখো এই যে, কম্পেয়ার টু অরিজিনাল। হ্যাঁ স্যার, বেড়ে সিঙ্গেল যাচ্ছে। টিউনড এমপ্লিফায়ারের চাইতে এটা বেড়েছে। বেড়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, অথবা তুমি সিনক্রোনাসলি টিউনড এমপ্লিফায়ারের চাইতে এটা বেড়ে গেছে। আচ্ছা, এটা আমরা একটু পরে প্রমাণ করব এটা। আচ্ছা, এখন বলো এই পয়েন্টটা দুইজনেরই কি কাট অফ ফ্রিকোয়েন্সি কিনা? ইন্ডিভিজুয়াল রেসপন্সের ফার্স্ট স্টেজের এটা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি, হায়ার কাট অফ। হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। সেকেন্ড স্টেজের এটা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি, লোয়ার কাট অফ। লোয়ার Lower কাট অফ cut off. ফ্রিকোয়েন্সি। গুড। তাহলে বলো তো, আমরা যে ফ্রিকোয়েন্সিকে ডেভিয়েট করলাম বা শিফট করলাম, কতটুকু শিফট করলাম? এমন ভাবে শিফট করলাম যেন ইন্টারসেক্টিং পয়েন্টটা হয় কোথায়? এট দ্য হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি অফ দ্য ফার্স্ট স্টেজ রেসপন্স এন্ড দ্য লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি অফ দ্য সেকেন্ড Second স্টেজ stage. রেসপন্স। এইরকম ভাবে আমরা এটাকে ডিজাইন করলাম। তাহলে এইটা একটা কমন ফ্রিকোয়েন্সি পাওয়া গেল না? জি স্যার। জি স্যার। এই ফ্রিকোয়েন্সিতেই হবে তোমার সেন্টার ফ্রিকোয়েন্সি। দেখো এখানেও সেন্টার ফ্রিকোয়েন্সি হয়েছিল। কার সেন্টার ফ্রিকোয়েন্সি? সেন্টার ফ্রিকোয়েন্সি অফ দ্য ওভারঅল রেসপন্স। এই ওভারঅল রেসপন্সটা তো সরে গিয়েছে, ওভারঅল রেসপন্সটা তো এটা না, এইটা হলো ওভারঅল রেসপন্স, তাই না? জি স্যার। তাহলে ওভারঅল রেসপন্সের সেন্টার ফ্রিকোয়েন্সিটা কোথায় হবে? অবশ্যই ইন্টারসেক্টিং পয়েন্টে হবে। বুঝতে পেরেছো? এই ইন্টারসেক্টিং পয়েন্টে হবে। তাহলে এখানে ওভারঅল রেসপন্সটা ইন্টারসেক্টিং পয়েন্টে হবে। তাহলে এখান থেকে কিন্তু একটা কন্ডিশন পেয়ে গেলাম যে এফসি সমান কত? এফসি সমান হলো FL1 is equal to FH2, ঠিক কিনা?
জি স্যার। আচ্ছা, এটা পরে আমাদের আসবে, এখন একটু আরেকটা জিনিস দেখলাম যে এটা এইটুকুতেই হলো তোমার কি হবে, ফ্ল্যাট গেইন পাওয়া যাবে। আচ্ছা, আমি যদি ডেভিয়েশনটা আরো কমাই, গেইনটা কি ফ্ল্যাট থাকবে নাকি পিক চলে আসবে? একটা পিক চলে আসবে স্যার। আরো যদি কমাই, একাধিক পিক স্যার, আসবে না একটা পিক আসবে? একটা পিক থাকার একটা কথা পিক স্যার। আসবে। একটা পিক আসলে কোনো সমস্যা নেই, কেন ওইটুকুর মধ্যেই তার ফ্ল্যাট ব্যান্ড। একাধিক পিক থাকলে সমস্যা, কারণ ফ্ল্যাট ব্যান্ডের মধ্যে দুইটা পিক পড়ে গেল, তাহলে আমরা যেইটুকুকে ব্যান্ডউইথ বলতেছি তার মধ্যে গেইন ভেরি করতেছে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে ওই 0.707 এর চাইতেও যদি তুমি বাড়িয়ে দাও ইন্টারসেক্টিং পয়েন্টটা, তাহলে তোমার কি হবে, ফ্ল্যাট ব্যান্ডেই থাকবে। কিন্তু প্রবলেমটা কি হবে বলতো, ব্যান্ডের উইথটা ব্যান্ডউইথ কমে কমে যাবে। যাবে। তাহলে সবচেয়ে বেশি ব্যান্ডউইথ উইথ ফ্ল্যাট রেসপন্স পেতে হলে আমাকে কি করতে হবে, 0.707 এর ইন্টারসেকশনটা নিতে হবে। ইন্টারসেকশনটা হতে হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে কাট অফ ফ্রিকোয়েন্সিতে ইন্টারসেকশনটা হতে হবে। ঠিক আছে, বুঝছি স্যার। তাহলে এখন আমরা অ্যানালাইসিসে যাই। এখন আমরা অ্যানালাইসিসে যাওয়ার জন্য আমরা দুইটা স্টেজ নিয়ে কনসিডার করব। এটার কোনো ফিগার নেই, কেন ফিগার নেই বলো তো? স্যার একই ফিগারটাই, একই ফিগার, এই ডিফারেন্ট ফিগারটাই, ভ্যালু। এই ফিগারে যে আমি এল এর ভ্যালু আর সি এর ভ্যালু কত দিয়েছি তাকে আমি লিখেছি না, তুমি এখন ইচ্ছে করে একটু চেঞ্জ করে নাও, তাহলে সেম ফিগার হয়ে গেল। আচ্ছা, আমরা এখন ধরে নেই যে এফ ও ওয়ান, এফ নট ওয়ান, এটা কি? এটা হলো রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি অফ দা ফার্স্ট স্টেজ। এফ নট টু, এটা কি? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি অফ দা সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজ। আচ্ছা, ফার্স্ট স্টেজের জন্য ডেল্টা যেভাবে ডিফাইন হবে, সেকেন্ড স্টেজের জন্য ডেল্টা সেভাবে ডিফাইন হবে না, কারণ রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি যেহেতু ডিফারেন্ট। ডিফারেন্ট। সেই জন্য ডেল্টা ওয়ান এটা কার জন্য ডিফাইন করলাম, ফ্র্যাকশনাল ফ্রিকোয়েন্সি ফর দা ফার্স্ট স্টেজ। আমরা কিভাবে ডিফাইন করি, ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই ওমেগা নট, অথবা অ্যাঙ্গুলার, দেখো দুইটাতেই টোয়াইস পাই কমন যে কেটে যাবে, তাই না, যদি হার্টজে নিয়ে আসি। জি স্যার। ঠিক আছে, এই দুইটা কি বুঝেছো তোমরা? জি স্যার। আচ্ছা, ইফেক্টিভ কোয়ালিটি ফ্যাক্টরের মধ্যে কি থাকে, এল থাকে, সি থাকে, তাই না, রেজিস্ট্যান্স থাকে, তাহলে সেইটাও একটু ডিফারেন্স হবে। সেই জন্য আমরা আলাদা আলাদা ভাবে অ্যাজিউম করে নিলাম। কিউই ইফেক্টিভ কোয়ালিটি ফ্যাক্টর, 1 মানে ফার্স্ট স্টেজ, 2 মানে সেকেন্ড স্টেজ। এই পর্যন্ত আমরা কয়টা প্যারামিটার কনসিডার করলাম? এই পর্যন্ত আমরা 6টা প্যারামিটার কনসিডার করলাম, একটা 2টা প্যারামিটারকে ডিফাইন করলাম, তাই না? না 6টা না কয়টা অ্যাজিউম করেছি, কয়টা? হ্যাঁ 4টা। এই একটা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, একটা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, আর এটা হলো কোয়ালিটি ফ্যাক্টর, এটা কোয়ালিটি ফ্যাক্টর, আর এটা তো তোমার আসেই, তাই না, ইকুয়েশন থেকেই চলে আসে। আচ্ছা, এখন দেখো ব্যান্ডউইথের ইকুয়েশন তোমরা একটু আগে পেয়েছো, বলো কি পেয়েছো? এফ নট বাই কিউই। এফ নট বাই কিউই, তাহলে ফার্স্ট স্টেজের জন্য কত হবে? এফ নট ওয়ান বাই কিউই ওয়ান। সেকেন্ড স্টেজের জন্য এফ নট টু বাই কিউই টু। ঠিক আছে। আচ্ছা, এই রিলেটিভ গেইনের এক্সপ্রেশনটা কত ছিল আমাদের, দেখি গেইনের এক্সপ্রেশনটা এর কত নাম্বার, 21 ওয়ান নাম্বার। বাই ওয়ান প্লাস টু ডেল রুট ওভার। এই যে এটা না, এই যে এটা, তাহলে আমি এটা লিখেছি কিনা, আমরা একটা নিয়ে অ্যানালাইসিস করেছি, পরবর্তীতে দেখা যায় একটা দিয়ে হয়ে যায়। আমরা টিউনড অ্যামপ্লিফায়ারের জন্য দুইটাই করেছিলাম পর পর, না, ডেল্টার ভ্যালু দুইটা দিয়েই জি স্যার করেছিলাম, পাশাপাশি। পাশাপাশি করেছিলাম। এখন এই পাশাপাশিটা রাখবো কিনা চিন্তা করতেছি, না রাখলে আবার আমার মনেই কনফিউশন হয়, তাহলে ওইটা ধরলে কি হইতো একটা দেখি না করে, নাকি? স্যার ম্যাগনিটিউড নিলে তো হচ্ছে দুটাই পরে পজিটিভ হয়ে সেটা যায়। তো পরে পাওয়া যায়, আগে তো আর পাওয়া যায় না। আচ্ছা, এনিওয়ে আমরা তাহলে এটা দিয়ে শুরু করলাম না, যে এভি ডিভাইডেড বাই এভি রেজোন্যান্স ইজ ইকুয়াল টু কত, 1 আপন টুয়াইস কিউ ডেল্টা কিউই, তাই না, ডেল্টা কিউই। তাহলে এইটা, এই ইকুয়েশনটা ফার্স্ট স্টেজের জন্য কি হবে, এটা হবে, তাই না? এইটার কথা পরে বলো, এটা আমি পরে বলতেছি, এটা বলো ঠিক ফার্স্ট আছে। স্টেজের জন্য কি হবে, ডেল্টার জায়গায় ডেল্টা 1 হবে, কিউই এর জায়গায় কিউই 1 হবে, ঠিক না? জি স্যার। এই যে এখানে যে ডিফাইন করে আসলা, এই যে এটা
এই যে এটা, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এই এক্স টাকে কি করেছি আমি একটু দেখে নিই। এক্স টা আমাদের ঝামেলা করছে, এক্স এই, হ্যাঁ এখন এই যে যেই টার্মটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই টার্মটাকে আমি অনেকগুলা, এটার উপরে অনেক প্রসেসিং করা লাগবে। এই সরি, এই যে এটার উপরে অনেক কিছু মানে অ্যালজাব্রিক্যাল সিম্পলিফিকেশন এর উপরে করতে হবে। সেই জন্য এই টার্মটাকে আমি x1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম, পরবর্তীতে x1 এত এত এইভাবে লেখার জন্য, বুঝতে পেরেছো? কারণ এই একটা এত বড় ইকুয়েশন আমি বারবার লিখতে চাচ্ছি না। তাহলে এখানে কি লিখতে হইতো, হোয়ার x1 কত, ইকুয়াল টু del 1 QE1 QE1, রাইট। তাহলে একই ভাবে সেকেন্ড স্টেজের জন্য আমরা এটা লিখতে পারি, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, এইখানে সেই কথাটা বলা আছে, টু গেট এ ওয়াইড ব্যান্ড রেসপন্স the two stages are tuned in such a way that the higher cutoff frequency of the first stage is equal to the lower cutoff frequency of the second stage as shown in figure 10। এই যে 2 নম্বর ফিগার এটা দেয়া আছে, দেখো এটা এই 2 নম্বর ফিগারে দেয়া আছে, তাই না? একটু আগে এটা বুঝলাম না আমরা, একটার হায়ার কাটঅফ ফ্রিকোয়েন্সি আর একটার কিসের সমান, লোয়ার কাটঅফের সমান। সমান। তাহলে আমরা এটা লিখতে পারি, আর এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এটাই হবে সেন্টার ফ্রিকোয়েন্সি। কার সেন্টার ফ্রিকোয়েন্সি হবে, ওভারঅল রেসপন্স। ওভারঅল রেসপন্স। ওভারঅল রেসপন্সটা কোন অ্যামপ্লিফায়ারের বলো তো? এটা স্ট্যাগার টিউনড অ্যামপ্লিফায়ারের রেসপন্স, তাই না? ওভারঅল রেসপন্সটাই হলো স্ট্যাগার টিউনড অ্যামপ্লিফায়ারের রেসপন্স। তাহলে এই ইকুয়েশন ঠিক আছে কিনা দেখো। হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি of first stage equal center frequency of staggered হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সির ডেফিনেশন কি ছিল, বা যে কোনো কাট অফ ফ্রিকোয়েন্সির ডেফিনেশন কি ছিল? এই যে হায়ার হইলে যোগ, লোয়ার হইলে বিয়োগ, এই যেটা। তাহলে এখানে কি এটা হায়ার, তাহলে এই যে এটা যোগ হবে। এই ইকুয়েশনটা কি বুঝেছো? এই 27 কে লিখেছি, এই যে এখানকার 27 কে আমরা লিখেছি। হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি নিব কোন স্টেজের, সেকেন্ড স্টেজ না ফার্স্ট স্টেজ? হ্যাঁ ফার্স্ট স্টেজের। সেই জন্য একটা 1 ইউজ করেছি, এই তো, আর তো কিছু না। এখন এটাকে একটু সলভ করো তো। কিসের জন্য সলভ করব, এই এফসি না, ধীরে ধীরে যে f01 এর f01 এর জন্য সলভ করব। দেখো দুইটা স্টেজ, দুইটা লাইন বুঝেছো কিনা? হ্যাঁ একবার ভেরি সিম্পল তো, কমন নিলাম, কমন নিয়ে আবার যোগও করে ফেললাম, তাই না? এটা কমন নিয়ে এখানে যোগ করে ফেলেছি, নিচে হলো টুয়াইস QE1, উপরে হবে টুয়াইস QE1 প্লাস 1, কারণ এটা তো কমন চলে গিয়েছে এখানে, ঠিক আছে? এখন এখান থেকে আমি যেটা বের করতে চাচ্ছি সেটা হলো কি, f01 এর ভ্যালু বের করতে চাচ্ছি। তাহলে এটা ওই পাশে যে উল্টে যাবে, তাহলে FC টুয়াইস QE1। এটা কি বুঝেছো? জি স্যার। আচ্ছা, এটা হলো কোনটা দিয়ে শুরু করেছিলাম, ফার্স্ট স্টেজের হায়ার দিয়ে। একই কাজ আবার সেকেন্ড স্টেজের লোয়ার দিয়ে করা যাবে না? জি স্যার। এই যে সেকেন্ড স্টেজের লোয়ার দিয়ে। তাহলে এবার তো মাইনাস আছে, তো এটাকে সলভ করলে এখানে একটা মাইনাস আসবে। এই দুইটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট। এই এখানে একটা f01 বের করেছি, আর এখানে কি বের করেছি, f02। তার মানে দুইটার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির ভ্যালু বের করেছি। এখন ওই যে আমাদের গেইনের মধ্যে আমরা কি রেখে আসছি, গেইনের মধ্যে রেখে আসছি হলো এক্স। দেখো উপরে এক্স রয়ে গিয়েছে, এই যে আমরা একটা এক্স ধরেছিলাম না, এই যে এক্স, এই এক্স, এক্স সমান কত বলো, x1 সমান কত, টুয়াইস del 1 QE1। এই যে এখন এটাকে সিম্পলিফিকেশন করা শুরু করলাম, x1 সমান টুয়াইস del 1 QE। আচ্ছা del 1 এর ডেফিনেশন কি, f মাইনাস f নট 1 f not 1। হ্যাঁ, তাহলে যা লিখেছি ঠিক লিখেছি কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা একটু আগে তুমি এটার ভ্যালু বের করেছো কিনা, এই f নট 1 এর ভ্যালু বের করেছো কিনা?
হ্যাঁ এই যে বের করেছি, তো সেই ভ্যালুটা এনে এখানে বসাবো। ঠিক আছে, তাহলে সামনে কি থাকলো, টোয়াইস কিউ ই ওয়ান থাকলো, আর এফ মাইনাস এফ নট, এফ নট এর ভ্যালু দেখো কি আছে, এফ সি টোয়াইস কিউ ই ওয়ান, এই যে এফ সি টোয়াইস কিউ ই ওয়ান ডিভাইডেড বাই টোয়াইস কিউ ই ওয়ান প্লাস ওয়ান। আচ্ছা আমি ঠিক বসিয়েছি কিনা তোমরা মিলিয়ে নাও, এই ইকুয়েশনের মধ্যে বসিয়েছি। কিসের ভ্যালু বসিয়েছি, এফ নট ওয়ান এর ভ্যালু। এই ঠিক আছে, হ্যালো, হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার তোমরা কি বুঝতে পেরেছো, কিছুই করি নাই কিন্তু আমি শুধু এখানে এই ইকুয়েশনের মধ্যে এই যে এফ নট ওয়ান এর ভ্যালুটা বসিয়েছি এখানে। পেয়েছি কোথা থেকে, এই যে 48 থেকে লিখে দিয়েছি তো, ইকুয়েশন 48 থেকে, এই যে 48 এ আমরা একটু আগে কি এফ নট ওয়ান এর ভ্যালু বের করলাম না। আচ্ছা এফ নট ওয়ান এর ভ্যালু কত, এফ সি টোয়াইস কিউ ই ডিভাইডেড বাই টোয়াইস কিউ ই প্লাস ওয়ান। তাহলে এই যে এফ সি, এই যে এফ সি টোয়াইস কিউ ই ডিভাইডেড বাই টোয়াইস কিউ ই প্লাস ওয়ান, এই যে এখানেও এফ সি টোয়াইস কিউ ই ডিভাইডেড বাই টোয়াইস কিউ ই প্লাস ওয়ান। কার ভ্যালু বসিয়েছি, এফ এই নট এফ ওয়ান। নট এর ভ্যালু বসিয়েছি। তাহলে এখানে টোয়াইস কিউ ই আর এখানকার টোয়াইস কিউ ই ক্যান্সেল হয়ে যাচ্ছে না, জি স্যার। ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখন উপরে নিচে এই ডিনোমিনেটর নিউমারেটরে আমি কি করব, টোয়াইস কিউ ই প্লাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এই যে এফ এর সাথে এটা মাল্টি প্রোডাক্ট হিসাবে থাকলো, আর এখানে আর কি বাকি থাকবে, দুটা শুধু থেকে এফ সি ক্যান্সেল হয়ে টোয়াইস যাবে। কিউ ই, এই যে এটা এফ সি টোয়াইস কিউ ই, আর নিচেরটা ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, জি স্যার এখন এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখো, কি হয় দেখো, এইখানে আমি টোয়াইস মানে কিউ ই কমন নিতে চাচ্ছি, টোয়াইস কিউ ই একবার পাচ্ছি এফ এর সাথে, একবার পাচ্ছি এফসি এফসি এর সাথে সাথে, এফসি এর সাথে। তাহলে এখান থেকে আমি টোয়াইস কমন নিলে প্লাস এর থাকবে কি, এফটা প্লাস এর থাকবে, তাই না? আর এই এফসিটা থাকবে কিসের বলো, মাইনাসের, এই যে মাইনাসের, তাহলে এখানে মাইনাসের হলো। আর এই এফ দিয়ে যখন ওয়ান কে মাল্টিপ্লাই করবা তখন কি হবে, শুধু এফ এফ হবে। তাহলে এর সামনে কি আছে, কি সাইন আছে, প্লাস সাইন, তাহলে প্লাস সাইন দিয়ে এই যে এটা হয়ে গেল না। ঠিক আছে, আচ্ছা জি স্যার এখন দেখো এই যে এই টার্মটা কি, এইটা হইলো স্কার সেন্টার ফ্রিকোয়েন্সি, স্ট্যাগার্ড টিউন স্টাগার টিউনড amplifier অ্যামপ্লিফায়ারের সেন্টার ফ্রিকোয়েন্সি। আর এফটা কি তাহলে, এফটা হলো এনি random ফ্রিকোয়েন্সি, frequency হ্যাঁ না রেজোনেট না, random frequency র্যান্ডম, রাইট, র্যান্ডম, এনি আরবিট্রারি ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে কি হলো দেখো, এইটা কি ওই যে আমরা যে ফ্র্যাকশনাল কি বলে ফ্রিকোয়েন্সি যে ডিফাইন করেছিলাম, এটা সেটার মতো হয়ে গেল না, বুঝো নাই, এফ মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ সি, এটাকে আমরা তাহলে কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এটা ডেল্টা এস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ডেল্টা এসটা কার জন্য, ফ্র্যাকশনাল ফ্রিকোয়েন্সি, স্ট্যাগার টিউনড অ্যামপ্লিফায়ারের জন্য এই ফ্রিকোয়েন্সি, বুঝতে পেরেছো? এই যে এখানে লিখে দিয়েছি, লেট ডেল্টা এস বি দা ফ্র্যাকশনাল ফ্রিকোয়েন্সি অফ দা স্ট্যাগার টিউনড অ্যামপ্লিফায়ার, দ্যাট ইজ এই যে এত সমান এত। এটা কি বুঝেছো? আবার আগের ডেফিনেশন অনুযায়ী আমরা ডেল্টা এস কে রিপ্রেজেন্ট করতে পারি এফ মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ দিয়ে। ঠিক আছে, হ্যালো, জি স্যার, ঠিক আছে। জি স্যার আচ্ছা তাহলে এটাকে আবার একটু রিঅ্যারেঞ্জ করো, দেখো এটা আসবে, এই যে এফ ডিভাইডেড বাই এফ সি এর ভ্যালু এটা আসবে, এফ ডিভাইডেড বাই এফ সি ওই পাশে যাবে, ডেল্টা এস টা এই পাশে আসবে, আর এখানে এফ ডিভাইডেড বাই এফ সমান 1 হয়ে যাবে। এটাও ঠিক আছে, তাই না? জি স্যার।
তাহলে এখানে আমি কি লিখবো বলো, টোয়াইস QE1, এখানে লিখবো আমি ডেল্টা এস, এই যে টোয়াইস QE1 ডেল্টা এস, আর এটার ভ্যালু কত বের করেছি, 1 মাইনাস ডেল্টা এস বের করেছি, এটা 1 মাইনাস ডেল্টা এস বের করেছি। এখন এই যে যে টার্মটুকু দেখতে পাচ্ছ, এই টার্মটুকুর মধ্যে কি কি আছে, এই টার্মটুকুর মধ্যে আছে হইলো ডেল্টা এস কে, ডেল্টা এস এর সর্বোচ্চ ভ্যালু কত, 1 1, তাই না? ডেল্টা এস এর সর্বোচ্চ ভ্যালু হলো 1। কিন্তু আমরা কি 1 পর্যন্ত যাব? আসলে কি 1 পর্যন্ত যাওয়া যাবে? কাট অফ ফ্রিকোয়েন্সি তো অনেক কাছাকাছি হয়ে যায়, তাই না? রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির খুব কাছাকাছি হয়ে যায় না কাট অফ ফ্রিকোয়েন্সি, যেটা একটু আগে আমি এক্সাম্পল দিয়ে বুঝালাম। ব্যান্ডউইথ তো খুব ছোট হয়, ব্যান্ডউইথ ছোট হওয়ার কারণে ডেল্টা এর ভেরিয়েশন খুব বেশি হতে পারবে না, এটা জিরোর চাইতে কাছাকাছি থাকবে, পয়েন্ট সামথিং টামথিং এরকম থাকবে। কিন্তু এখানে ধরো 0.1, সে 0.1, 0.1 কে কিউ তো একটা বড় টার্ম, তাই না? এই কোয়ালিটি ফ্যাক্টরটা কি একটা বড় টার্ম না? জি স্যার। তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাই কারণে এই টার্মটা অনেক বড় হয়ে গেছে। তাহলে এই ডেল্টা এস এর তুলনায় এই টার্মটা অনেক বড় বলা যায় কিনা বলো? জি স্যার। বলা যায়। তাহলে আমরা এই টার্মটাকে একটু নেগলেক্ট করব, তা না হলে আমাদের ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যাবে। ঠিক আছে, নেগলেক্ট করে দিলাম। তাহলে কি থাকলো, এই জিনিসটা বের হয়ে গেল, টোয়াইস QE1 ডেল্টা এস প্লাস 1। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত কোন টার্মটাকে প্রসেস করলাম, x1। সেম প্রসেস তুমি যদি x2 এর জন্য অ্যাপ্লাই করো তাহলে এটাই আসবে, কিন্তু এখানে একটা কি আসবে, মাইনাস। মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, কারণ এটা তো হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে তো আসবে। তো তাহলে এই দুইটা ভ্যালু নিয়ে তুমি এসে বসাও, আমাদের যে গেইনের এক্সপ্রেশন ছিল সেখানে নিয়ে বসাও। এই যে একটা ছিল এইটা, আর একটা ছিল হলো তোমার এই যে এটা, ফার্স্ট স্টেজের জন্য ছিল এইটা, সেকেন্ড স্টেজের জন্য ছিল এটা। তাহলে এই যে ফার্স্ট স্টেজের জন্য নিয়ে বসিয়ে দিলাম, এক্স এর ভ্যালু কত এসেছে বলো, টোয়াইস QE1 ডেল্টা এস প্লাস 1। এই যে সামনে একটা জে ছিল, জে চলে আসলো, টোয়াইস QE1 ডেল্টা এস প্লাস 1। ঠিক আছে না? জাস্ট ভ্যালুটা বসিয়েছি, কোন ভ্যালুটা, এই যে এটা নিয়ে এখানে বসিয়েছি, এই যে এখানে দেখো কত নাম্বার ইকুয়েশনে বসিয়েছি, 1650। হ্যাঁ 1656 এ বসিয়েছি, তাই না? এই যে, তাহলে এটা আসলো। আর x2 এর ভ্যালুটা নিয়ে কোথায় বসাবো, 16 x2 এর ভ্যালু, এই যে এই ভ্যালুটা নিয়ে কোথায় বসাবো, x2 আছে 47 কোথায়, এ। হ্যাঁ এই যে 47 এ। তাহলে 47 এর জন্য আমরা কোনটা পাবো, এই যে এটা পাবো মাইনাসের। দেখো এই পর্যন্ত আমরা কি এর ভ্যালু বের করেছি, ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজের ভ্যালু বের করেছি। আচ্ছা, এখন তোমার যদি স্ট্যাগার টিউনড হয় তাহলে এই দুইটা স্টেজ কি হবে, দুইটা স্টেজের গেইন কি হবে বলো, সে ইকুয়াল হবে। এই কি বললা আন্দাজে, মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই হবে, তাই না? ক্যাসকেড হইলে কি হবে, মাল্টিপ্লাই হবে। তাহলে এখন দুইটাকে মাল্টিপ্লাই করব, এই যে দি রিলেটিভ গেইন অফ দা স্ট্যাগার টিউন অ্যাম্পলিফায়ার ক্যান বি ফাউন্ড বাই মাল্টিপ্লাইং দা রিলেটিভ গেইন অফ দা ইন্ডিভিজুয়াল স্টেজেস, তাই না? তাহলে ইন্ডিভিজুয়াল স্টেজ গুলো নিয়ে গেলাম, এখানে আমি এসটিটি দিলাম, কিন্তু নিচে আমি রেজোনেন্স দিলাম না, কেন বলো তো দেখি, একজন বলো তো, না পারলে আমি বলে দিব। স্যার ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে রেজোন্যান্ট এজন্য। না, আর কারো কাছ থেকে অ্যান্সারটা চাচ্ছি দেখি, না আসলে জটিল, কোশ্চেনটা তো জটিল, তোমরা অ্যান্সার দিতে পারবে না, আমি বলে দিচ্ছি। আমাদের ইন্ডিভিজুয়াল স্টেজের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি আছে, কিন্তু যদি বলো দুইটা একসাথে কম্বাইন করে ফেলছি তখন কমপ্লিট রেসপন্সের, কম্বাইন্ড রেসপন্সের কি কোনো রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি আছে, ওর কোনো রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি আছে, এই যে ব্ল্যাকটার কি কোনো রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি আছে, বলো? না স্যার। নাই। কেন নাই? কারণ রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি এখানে আছে দুইটা, কার কার, একটা আছে হলো এটার, আরেকটা আছে হলো এটার।
এখন তোমরা বলতে পারো স্যার হ্যাঁ ঠিক আছে এইভাবে তো বলতে পারি যে স্টিকার টিউন এমপ্লিফায়ারটার দুইটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে, কিন্তু এই দুইটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে তো ওর গেইন রেসপন্সটা ম্যাক্সিমাম হয় না, হয় ম্যাক্সিমাম হয় কোথায়? রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে। আবার বলে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে ম্যাক্সিমাম হয় হলো যেখানে কমন ফ্রিকোয়েন্সি দুইটা যেখানে ইন্টারসেক্ট করে সেখানে। এই যে এইটার দিকে যদি তাকাও, এই যে এটার দিকে যদি তাকাও, ঠিক আছে, আমি যেটা দেখাচ্ছি কার্সার দিয়ে। আচ্ছা তুমিও একটা অবশ্য বোধহয় এই পাশেরটা দেখে বলছো না, গেইন ম্যাক্সিমাম হয় রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে। হ্যাঁ, কিন্তু এই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি এইটা ধরে কি তুমি ব্যান্ডউইথ বের করবা? না। নাকি এটা ধরে ব্যান্ডউইথ বের করবা? তাও না। তুমি ব্যান্ডউইথ বের করবা কোনটা ধরে? এটা ধরে না, মাঝখানেরটা ধরে। সেই জন্য আমরা এইভাবে চিন্তা করতেছি যে আমাদের যে ওভারঅল রেসপন্স তার একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি নেই। যদি দুইটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থাকে তাহলে নিচে কি আমি দুইটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি লিখবো? আমার তো একটা লিখতে হবে, তাই না? সেই জন্য এটাকে আমরা বললাম রেফারেন্স ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, অথবা এই গেইনটাকে আমরা বললাম রেফারেন্স গেইন, রেফারেন্স ফ্রিকোয়েন্সি না, সরি, রেফারেন্স গেইন। বুঝতে পেরেছো? তাহলে দুইটাকে মাল্টিপ্লাই করে নিচে দিলাম রেফারেন্স গেইন যার সাথে আমরা কম্পেয়ার করতে চাচ্ছি, আর এখানে এসটিটি কেন দিলাম? আমরা এখন স্ট্যাগার্ড টিউনড অ্যামপ্লিফায়ার পড়তেছি। তাহলে স্ট্যাগার্ড টিউনড অ্যামপ্লিফায়ারের রিলেটিভ গেইন কত হবে? ফার্স্ট স্টেজের রিলেটিভ গেইন এবং হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি। তোমরা বোধহয় শুনতে পাচ্ছ কিন্তু এখন বোধহয় আর বুঝতে পারতেছো না নাকি? হ্যালো, স্যার বুঝতেছি। কিন্তু মেয়ে দুইটা গেল কোথায়? স্যার আছি। ওই বুঝতেছো নাকি কোথাও আটকে ইয়ে হয়ে গেছে, কনফিউজড হয়ে গেছো? স্যার এখন দুইটা স্টেজের রিলেটিভ গেইন মাল্টিপ্লাই করব। হ্যাঁ মাল্টিপ্লাই করব। আচ্ছা এইটা আমি একটা না লিখলেও পারতাম, যে এখানে বাস গুণ আকারে রেখে দিতাম, ফার্স্ট স্টেজ ইনটু সেকেন্ড স্টেজ, এখানে যেইভাবে আছে সেটাও রেখে দিতে পারতাম। তারপরে আমি এইভাবে একটু রিপ্রেজেন্ট করেছি, নিচে একটা রেফারেন্স গেইন, উপরে হলো একটা ভেরিয়েবল গেইন। তাহলে দুইটাকে মাল্টিপ্লাই করলাম। এই যে দুইটাকে মাল্টিপ্লাই করো, দেখো নিজেরা করে দেখো। এই স্টেজের এইটুকুকে আমি এখানে লিখেছি, এই যে এইটুকুকে এখানে লিখেছি, ঠিক আছে কিনা দেখো। ঠিক আছে? জি স্যার ঠিক আছে। আচ্ছা তাহলে এটা যদি ঠিক থেকে থাকে তাহলে এখানে আমরা আর একটু সিম্পলিফিকেশন করলাম। এইবার কি করেছি বলো? এবার আবার গুণ করেছি, তাই না? সিম্পল গুণ করেছি, ওয়ানের জায়গায় ওয়ান থাকলো, যে দিয়ে এই টার্মকে গুণ করলাম হলো, তারপরে যে দিয়ে ওয়ান কে গুণ করলাম এটা হলো, তাহলে এখানে যে দিয়ে এটাকে গুণ করলাম এটা হলো, যে দিয়ে মাইনাস ওয়ান কে গুণ করলাম এটা হলো, আর এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে এ প্লাস বি হইলে তোমার প্রথমে কোনটা হবে? প্রথমে হবে এই টার্মের স্কয়ার, এই যে এই টার্মের স্কয়ার দিলাম, হ্যাঁ মাইনাস ওয়ান স্কয়ার, কিন্তু এখানে সামনে একটা মাইনাস আছে না? জি স্যার। সেই জন্য এটা আসলো। তাহলে এখানে কি হচ্ছে? এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, কয়টা ওয়ান হইলো? দুইটা। আর এইটা আর এটা যোগ হয় কিনা দেখো, হয় না? জি স্যার। এটা তাহলে এখানে জে ফোর, এই যে এইটা এই টার্মটা, তাই না, যেটার একটু দূরে লিখছি আর কি। আর একটা টার্ম কি ছিল? এই যে এটা মাইনাসের, তাহলে টু মাইনাস এই টার্মটা, এই যে টু মাইনাস এটা, ঠিক না? আচ্ছা এখন এখানে যে গেইনটা পাচ্ছি সেই গেইনটা আসলে কি? সেই গেইনটা কার? সিঙ্গেল সরি স্ট্যাগার টিউনড অ্যামপ্লিফায়ারের। তাহলে এখন তুমি যদি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ইয়ে কথা চিন্তা করো, এটার ম্যাগনিটিউড বের করতে চাও তাহলে কিভাবে বের হবে? এইটুকুর স্কয়ার হবে
প্লাস এইটুকুর স্কোয়ার হবে, জি স্যার। তার উপরে স্কোয়ার রুট হবে, ঠিক আছে না? এই জি স্যার ঠিক আছে। তাহলে এটাকে হোল স্কোয়ার করো। এখানে হলো কত, 4 মাইনাস 16, আমার মনে ঠিক আছে। এদিকে 4 4 16, ঠিক আছে। এখানে এটাও ঠিক ঠিক আছে, আছে স্যার। ঠিক আছে। এখন কিছু কাটা যাওয়ার কথা ছিল, স্যার এইটা কেটে চার, গেছে, ওইটা এই কাটা যায়। এইটা আর এটা কেটে যাচ্ছে। কেটে গিয়ে এখানে থাকতেছে কি 4, স্কোয়ার রুটের বাইরে নিয়ে নিলাম 4, কত হয়ে গেল? 2 হয়ে গেল। 2 হয়ে গেল। তাহলে 4 তো কমন নিয়ে নিয়েছো, এটা 1 হয়ে গেল। এখানে 16 এর থেকে 4 কমন নিয়েছো, তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা আমরা কি পেলাম বলো, কোন অ্যামপ্লিফায়ারের গেইনের ম্যাগনিটিউড পেলাম? স্ট্যাগার টিউন অ্যাম্পলিফায়ার। স্ট্যাগার টিউন অ্যামপ্লিফায়ারের। আচ্ছা, স্ট্যাগার টিউন অ্যামপ্লিফায়ারের গেইনটা সবচেয়ে বেশি হবে কোন ফ্রিকোয়েন্সিতে? এই যে এখানে এফসি তে, ঠিক না? জি স্যার, এফসি তে। এফসি তে সবচেয়ে বেশি হবে, এইটাই তোমাকে চিন্তা করতে হবে। এইটা না, এইটা কিন্তু বোঝানোর জন্য। এই পিক আমরা কিন্তু চাই না, দুইটা পিক আমরা চাই না, আমরা একটা পিক চাই। সেই জন্য আমরা এইটা জাস্ট বোঝার জন্য দিয়েছি, কিন্তু আলটিমেটলি এটা ইউজ হচ্ছে না। আমরা কোনটা নিয়ে অ্যানালাইসিস শুরু করেছি? একটার কাট অফ ফ্রিকোয়েন্সি, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, দ্বিতীয়টার লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি সমান ধরেছি, তাই না? জি স্যার। তাই যদি হয় গেইন ম্যাক্সিমাম পাওয়া যাবে কোথায়? এফসি তে। বুঝতে পেরেছো? তাহলে আমি যদি ধরে জি নেই স্যার। এফ এর ভ্যালু কার সমান? এফসি এর সমান। তাহলে এফ এর ভ্যালু এফসি এর সমান হলে ডেল্টা এস এর ভ্যালু কত হয়? ডেল্টা এস কে ডিফাইন করেছো এক জায়গায়, আমি বের করে দেখাচ্ছি। স্যার 0। 0 হবে, এক্স্যাক্টলি। ডেল্টা, এই যে এখানে আসো, এই যে ডেল্টা এস, এফ মাইনাস এফসি। এফ এর ভ্যালু কার সমান হইলো? এফসি এর সমান হলো। তাহলে এটা ডেল্টার ভ্যালু এখন কত বসাবো? ডেল্টা এস এর ভ্যালু কত বসাবো? 0। 0। তাহলে এখানে ডেল্টা এস এর ভ্যালু 0 বসাইলে কি পাওয়া যায়? গেইনের ভ্যালু কত পাওয়া যায়? হাফ। হাফ পাওয়া যাচ্ছে, হাফ। তাহলে এই হাফটাই হলো তার মাঝখানের গেইন, মিড পয়েন্টের গেইন, ঠিক না? জি স্যার। তাহলে বলো তো এখন কাট অফ, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আর হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতে কি হবে? এই হাফ কে √2 দিয়ে ভাগ করে দিতে হবে। জি স্যার। কারণ আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি ডেফিনেশনই হলো যে ম্যাক্সিমাম গেইনের কত হয়? 1/√2। 1/√2 হয়। তাহলে এটাকে 1/√2 দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে এট কাট অফ ফ্রিকোয়েন্সি কি হয়ে যাবে আমার? এই যে এটা হয়ে যাবে, ছিল ম্যাক্সিমাম গেইন ছিল হাফ, তাকে √2 দিয়ে ডিভাইড করে দিয়েছি। তাহলে এখন এইটুকুকে একটু প্রসেস করো, 2 কেটে দাও, রুট উঠিয়ে দাও, তাহলে এটা থাকতেছে না? জি স্যার। হ্যাঁ। তাহলে এরপরে তুমি 1 কে ওই পাশে নাও এবং 4 দিয়ে ভাগ করো। 2 থেকে 1 বিয়োগ করলাম, 1 হলো, 4 দিয়ে ভাগ করে দিলাম, এটা হলো, ঠিক না? জি স্যার। তাহলে ডেল্টা, এখান থেকে আমি যেটা চাচ্ছি সেটা হলো এই ডেল্টা এস এর ভ্যালু চাচ্ছি, ঠিক আছে কিনা দেখো। জি স্যার, ঠিক আছে। ডেল্টা এস এর ভ্যালু যেটা পেলাম এই কোন পয়েন্টে? এট স্যার 3 dB পয়েন্ট। 3 dB পয়েন্ট, মানে এট কাট অফ ফ্রিকোয়েন্সি, তাই তো? এটা পেলাম। তাহলে এখন ডেল্টার ডেফিনেশন থেকে আমরা এই যে এখানে আমি দেখিয়েছি, দেখো এই যে এখানে হবে, এটা লিখতে হইতো যে ডেল্টার ভ্যালু এই পয়েন্টে এসে কত হয়ে যাবে? 1/√2 QE, এখানে হয়ে যাবে এই 1/√2 QE, ঠিক আছে? এটা অবশ্য 0.5 এর জন্য ড্র করে ফেলেছি, 0.7 ও 7 এর জন্য এটা ফ্ল্যাট হবে, এই জায়গাটা ফ্ল্যাট হবে। হ্যাঁ, আচ্ছা এইবার দেখো স্ট্যাগার টিউনড অ্যামপ্লিফায়ারের ব্যান্ডউইথটা কত হবে? এখান থেকে এই ফিগার থেকে দেখো তো, এটা কোন ফ্রিকোয়েন্সি? এই যে এই ফ্রিকোয়েন্সিটার নাম কি? এফসি, সেন্টার ফ্রিকোয়েন্সি। সেন্টার ফ্রিকোয়েন্সি। আচ্ছা ঠিক আছে, আমরা বীজগণিতের সাহায্য নেই, অ্যালজেব্রার সাহায্য নেই। এফএস মাইনাস এফএল, এই ব্যান্ডউইথ মানে কি? এফএস মাইনাস এফএল। এফএল। আমি একবার এফসি যোগ করলাম, একবার এফসি বিয়োগ করলাম, সমস্যা আছে?
No, sir. No, sir. তাহলে আমি এইটার নিচে একবার এই যে এখানে যা দেখতে পাচ্ছ সেইটুকুর নিচে একবার এফসি দিয়ে ভাগ করলাম, আবার এই পাশে যা আছে তাকে আবার এফসি দিয়ে ভাগ করলাম। তো দুই জায়গায় এফসি দিয়ে ভাগ করেছো, তাহলে একটা কমন টার্ম এফসি রেখে দিলাম, ঠিক আছে কিনা? জি স্যার। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, এখন এইটাই কিন্তু কাট অফ ফ্রিকোয়েন্সির জন্য এই এফএসটা কি? এফএসটা হলো সেন্টার ফ্রিকোয়েন্সির সাথে একটু বেশি ফ্রিকোয়েন্সি। এখানে এফএলটা কি? এফএলটা হলো সেন্টার ফ্রিকোয়েন্সির সাথে একটু কম ফ্রিকোয়েন্সি। তাহলে এইটাকে আমি ডেল্টা এস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না? জি স্যার। জি এইটা স্যার, ডেল্টা এস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে ব্যান্ডউইথ সমান কত দাঁড়াইলো বলো? টুয়াইস ডেল্টা এস, আর এখানে ছিল কি এফসি। এফসি এর ভ্যালুটা বের করেছো একটু আগে? না, কিসের ভ্যালু বের করেছো? সরি, ডেল্টা এস এর ভ্যালু বের করেছো। এই যে ডেল্টা এস এর ভ্যালু বের করেছো না? জি স্যার, ডেল্টা এস এর ভ্যালু। হ্যাঁ, এটা কোন কন্ডিশনে? কাট অফের কন্ডিশনে। আর আমরা এখন কাট অফ কন্ডিশনই আছে, এই যে। তাহলে এখানে ডেল্টা এস এর ভ্যালু বসিয়ে দাও। ডেল্টা এস এর ভ্যালু 1 আপন কিউই √2, এই যে এটা বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এটা বসালে সমান কত হচ্ছে? √2 এফসি ডিভাইডেড বাই কিউই। এখন বলো এফসি ডিভাইডেড বাই কিউই এটা কি একটা স্টেজের ব্যান্ডউইথ না? জি স্যার। এফসি জি স্যার। ডিভাইডেড বাই একটা উইথের ব্যান্ডউইথ। তাহলে আমরা এখান থেকে বলে ফেলতে পারি যে আমাদের স্ট্যাগার টিউনড অ্যামপ্লিফায়ারের ব্যান্ডউইথ কত হলো? একটা সিঙ্গেল স্টেজের ব্যান্ডউইথের কত টাইমস? √2 টাইমস। √2 √2 টাইমস। তাহলে ওই যে শুরুতে আমরা কিন্তু ওইটাই বলেছিলাম যে আমরা রেসপন্সটাকে ফ্ল্যাট রেখে সবচেয়ে বেশি ব্যান্ডউইথ পাবো কখন? যদি আমাদের একটার হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আর একটার লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কি হয় বলো? সমান সমান হয়। হয়। একই পয়েন্টে ইন্টারসেক্ট করে। একটা একই পয়েন্ট ইন্টারসেক্ট করে, মানে দুইটা সমান হয়। তাহলে এই দুইটা সমান ধরে আমরা অ্যানালাইসিস করলাম, কিন্তু এখানে একটু সমস্যা আছে। সেটা হলো এইটা এইভাবে তো আর আমি কাট অফ ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ ডিফাইন করতে পারি নাই, কারণ একটার ব্যান্ডউইথ ছিল হলো FC1 ডিভাইডেড বাই QE1, তাই না? আরেকটার ব্যান্ডউইথ কত ছিল? FC2 ডিভাইডেড আপন বাই QE2। QE2। তাইলে ব্যান্ডউইথ এখান থেকে কি ডিসিশনটা দেয়া ঠিক হবে? অ্যাপ্রক্সিমেটলি হয়তো বলা যাবে। এক্স্যাক্টলি বের করতে হইলে আর দুইটা লাইন করা লাগবে, আর 2 মিনিট সময় দাও, 2 মিনিট কনসেন্ট্রেট করো, তাহলে আমাদের হয়ে যাবে। দেখো, লেট ডেল্টা 1 and delta 2 be the bandwidth of the first stage and second stage, ঠিক আছে? দুইটার তাহলে সেন্টার ফ্রিকোয়েন্সিটা কোথায় পাওয়া যাবে? এই যে এখানে যে সেন্টার ফ্রিকোয়েন্সিটা পেয়েছো, আচ্ছা দেখো এইখান থেকে এই খেয়াল করো, এই যে এখান থেকে এই পর্যন্ত কি ব্যান্ডউইথ না? বড় করে একটু, জি স্যার। ব্যান্ডউইথ। এই যে এখান থেকে এই পর্যন্ত হলো ব্যান্ডউইথ। এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হলো ব্যান্ডউইথ। তাহলে আমি যদি বলি এই ব্যান্ডউইথকে ডেল্টা 1 দিয়ে রিপ্রেজেন্ট করেছি, তাই না? আর এই ফ্রিকোয়েন্সিটার নাম কি? এফসি। তাহলে এফসি সমান কত হচ্ছে বলো তো? না, এই যে এফসি, হ্যাঁ এফসি সমান কত হচ্ছে? এফসি সমান হচ্ছে হইলো F01 প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই 2। এটা বুঝেছো কিনা? এই যে এফসিটা এফ নট 1 এর সাথে একটু বড়, তাই না? এই এফসিটা ব্যান্ডউইথে হাফ করলে হ্যাঁ হ্যাঁ সেটাই তো, আমি সেটাই তো বোঝাতে চাচ্ছি। ব্যান্ডউইথের হাফ করলে যতটুকু বড় হয় ততটুকু, এই যে এটা, ঠিক না? আবার যদি FC2 মাধ্যমে বলো, তাহলে দ্বিতীয়টার ব্যান্ডউইথের হাফ পরিমাণ কম, ঠিক না? জি স্যার। হ্যাঁ জি স্যার। দ্বিতীয়টার ব্যান্ডউইথের হাফ পরিমাণ কম। তাহলে এই যে দ্বিতীয়টার ব্যান্ডউইথের হাফ পরিমাণ কম লিখলাম। তাহলে এই ভ্যালুটা নিয়ে কোথায় বসিয়েছে? পুটিং দা ভ্যালু অফ এফসি। ওই যে একটু আগে ছিল না আমাদের একটা ইকুয়েশন, এই যে এখানে, এই যে এটাতে নিয়ে বসিয়ে দিয়েছি। দেখো ঠিক আছে কিনা?
দুইটাই বসাইছি একেবারে, এটাও বসাইছি এটাও বসাইছি, ঠিক না? জি স্যার। হ্যাঁ, তাহলে এবার জি স্যার, একটুখানি ঠিক আছে। সিম্পলিফিকেশন করো, এইটা আসলো, গুড। এখন এই যে ডেল্টা ডিভাইডেড বাই টুয়াইস কিউই, এই টার্মটাকে আমি কি করব? নেগলেক্ট করব। এই যে এই টার্মটা এবং এই টার্মটাকে নেগলেক্ট করব। কেন? ব্যান্ডউইথ এমনি ছোট, তারপর ও একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করা আছে। তাহলে প্রথম ক্ষেত্রে কি চলে আসবে বলতো? √2 f01 ডিভাইডেড বাই QE1 QE1 আসার উচিত ছিল, কিন্তু কোথাও আমরা এক জায়গায়, আমি লিখতে ভুলে গেছি দেখাতে, কোথাও না কোথাও এক জায়গায় আমরা দুইটার কোয়ালিটি ফ্যাক্টর সেম ধরেছিলাম, তা নাহলে এই অ্যানালাইসিস হইতোই না। আগাও, আগাতে থাকো। এই যেখানে 1 to 1 বাদ পড়ে গেছে সেখানেই এক জায়গায় ধরেছি, তা না হলে অনেক জটিল হয়ে যাবে। দুইটার কোয়ালিটি ফ্যাক্টর তুমি চাইলে সেম করতে পারবে, কারণ দুইটা স্টেজের আর এর মান তো ভিন্ন ভিন্ন হবে, সেই জন্য। এটা হয়তো বা লিখতে ভুলে গেছি, কিন্তু ধরতে হবে। হ্যাঁ, কোথাও এটা দেখো, পরে যখন কিউ হয়ে গেল, কিউ কিভাবে হলো? কিউ তো কোথাও আমাদের ছিল না, একটা ছিল QE1, একটা ছিল QE2, 2 তাই তো? QE2। হ্যাঁ, তাহলে এই দুইটাকে আমরা ধরেছি। আমি লিখছি তো, দাঁড়াও, এক জায়গায় না এক জায়গায় লিখছিলাম, খুঁজে পাচ্ছি না এখন। এক জায়গায় তো লিখতেই হবে, তা না হলে এটা সিম্পলিফাই হবে না। এখনো 1 2 আছে না? এখানে 1 2 আছে, এখানে 1 2 আছে, এখানে 1 2 আছে, এইখানে এসে 1 2 আছে, এইখানে 1 2 আছে, এইখানে এসে 1 2 নাই নাকি? এইখানে লিখতে হইতো। জি স্যার, এখানে QE হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছো? এখানে ওই যে একবার প্লাস হলো একবার মাইনাস হলো না, মানে একটা প্লাসের জি টার্ম স্যার। একটা মাইনাসের টার্ম, কিন্তু একটাতে ছিল QE1 আর একটাতে ছিল হলো QE2। QE2। তাহলে এইখানে তোমাদের একটা ধরে নিতে হইতো আর কি। এনিওয়ে, আমি ভুলে গেছি একটু লিখতে, রিভাইজ করতে, চোখে পড়ে নাই। তাহলে এটাকে ধরে নাও, তাহলে এইটা কি পেয়ে গেলাম আমরা? এইটা একটা ব্যান্ডউইথ পেয়ে গেলাম, আর এইটা একটা ব্যান্ডউইথ পেয়ে গেলাম। তাহলে দুইটা ব্যান্ডউইথের কি আসতেছে? √2 আসতেছে, তাই না? এই √2। তাহলে যেটা আমরা শুরুতে বলেছিলাম যে স্ট্যাগার টিউনড এমপ্লিফায়ারের প্রথম স্টেজের হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি যদি দ্বিতীয় স্টেজের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির সমান হয়, তাহলে কি হবে? ব্যান্ডউইথ হবে কত টাইমস? স্যার √2 টাইমস। এটা কি একের চাইতে বড় না ছোট? √2 1 এর চাইতে বড় না ছোট? স্যার বড় স্যার। তাহলে ব্যান্ডউইথ বাড়লো না কমলো? বাড়লো। ব্যান্ডউইথ বাড়লো। আচ্ছা, তাহলে এই পর্যন্তই আমরা গেইনের ভ্যালুও বের করেছি, আর আমরা এটা প্রুভ করেছি। স্ট্যাগার টিউনড অ্যাম্পলিফায়ারে আমাদের কি হলো? ব্যান্ডউইথ বেড়ে গেল। আর সিনক্রোনাসলি টিউনড আমি সেন্টেন্সটা শেষ করি। স্ট্যাগার টিউনড সিনক্রোনাসলি টিউনড অ্যাম্পলিফায়ারে তোমার কি হয়ে যাচ্ছে? ব্যান্ডউইথ কমে যাচ্ছে। আর আমাদের কন্ডিশনটা কি হবে? কন্ডিশন হবে ফার্স্ট স্টেজের হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি will be equal to the lower cut off frequency of the second stage. In that case, we will get √2 times the bandwidth of individual tuned amplifier, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন কোশ্চেনটা কি যেন করতেছিলে মেয়েটা, বলো। স্ট্যাগার টিউনডে কি শুধুমাত্র দুইটা স্টেজই থাকতে পারে? না, একাধিক স্টেজ থাকতে পারে। প্রত্যেকটাকে তুমি ওইভাবে করবা, বাম পাশের স্টেজের হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, ডান পাশের স্টেজের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে স্ট্যাগার টিউনডে আমাদের হচ্ছে আবার কিন্তু তখন কিন্তু even এই number অ্যানালাইসিস, এই tuned শোনো শোনো amplifier শোনো 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 শোনো, এই অ্যানালাইসিস কিন্তু আর তখন আর কাজে লাগবে না। তখন √2 আর থাকবে না, তখন চেঞ্জ হয়ে যাবে, √2 জায়গায় অন্য কিছু চলে আসবে। হ্যাঁ, বলো এবার তোমার কোশ্চেন বলো। স্যার এখানে তো আমরা দুইটা দিয়ে যখন করলাম তখন যেখানে হচ্ছে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটাকে আমরা এফসি ধরে নিয়েছি। তো হ্যাঁ, এখন যদি আমি তিনটা টিউন অ্যাম্পলিফায়ার ব্যবহার করি তখন হ্যাঁ। স্যার
কি হবে? তিনটার যদি ইয়েটা মাঝামাঝি ধরবা, মাঝামাঝি ধরতে হবে। তিনটার হইলে আমার মনে হয় মিডলের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি সমান হয়ে যাবে রেফারেন্স ফ্রিকোয়েন্সি। এফসিটা হয়ে যাবে কোনটা? এফসিটা হয়ে যাবে এফ নট 2টা সমান হয়ে যাবে। বুঝতে পেরেছো? অ্যানসারটা বুঝো নাই? বুঝি নাই স্যার। আচ্ছা তাহলে ড্র করে দেখাই না বুঝলে। দেখি আমি এখানে ফিগার আছে তোমার। এগুলো কিন্তু আমি এমনি এমনি বানাই নাই, এগুলো আমি ম্যাটল্যাব দিয়ে সিমুলেট করে তারপরে এগুলো বানাইছি। এই যে এটা ম্যাটল্যাবের সিমুলেশন। বুঝতে পেরেছো? এই তিনটার জন্য যদি হয় তাহলে এরকম হবে। এটাকে আবার ডুপ্লিকেট করে দাও, ডুপ্লিকেট করে আরেকটা কালার দিয়ে দিলাম। এই কয়বার ডুপ্লিকেট হয়েছে? ও এইটারে আনগ্রুপ করে নিতে হবে। হ্যাঁ এইটাকে আনগ্রুপ করে ফেললাম। এই এরকম হবে না? এটা এই কালার দিলাম। এখন বলো এটা এটা কোন দিকে সরবে? এটা এদিকে সরবে, এরকম হবে, এরকম হবে, আর একটু হয়তো চওড়া হবে। তাহলে এটা সেন্টার ফ্রিকোয়েন্সি, এইটার কাট অফ ফ্রিকোয়েন্সিটার কত বলবা তুমি? FC2 না সরি FO2, আর এইটারটা কত বলবা? FO3। তাহলে সেন্টার ফ্রিকোয়েন্সি কোনটা হবে? সেন্টার ফ্রিকোয়েন্সি হবে মাঝখানে যে আছে তার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি সমান। জি স্যার। স্যার F2 এরটা হবে। হ্যাঁ 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 FO2 এটা হবে, রাইট। এটা হয়ে যাবে তখন সেন্টার ফ্রিকোয়েন্সি। কিন্তু যদি ওই কন্ডিশনটা ফুলফিল করো তাহলে এই ব্যান্ড হইতে এই ব্যান্ডটা ফ্ল্যাট থাকবে। ঠিক আছে? এই ব্যান্ডটা ফ্ল্যাট থাকবে, মানে এই কম্বাইন্ড রেসপন্সের মাঝখানে কোনো পিক থাকবে না, মাঝখানে ফ্ল্যাট থাকবে। আমি একটু দেখি তো, রেসপন্স অফ STA স্ট্যাগার্ড টিউনড অ্যাম্পলিফায়ার। সাধারণত ওইটা অ্যানালাইসিস করা হয় না, অত জটিল জিনিস। দেখো সবই কিন্তু দুটো দুটো করে করেছে। ফিগারে দেখিয়েছে যে একাধিক হতে পারে, এই যে কয়টা দেখিয়েছে এখানে? 3টা, কিন্তু অ্যানালাইসিস সবগুলোর এই দুইটা দুইটা করে, এই যে সব দুইটা। এই এই যে একটা বইয়ের, কোন একটা বইয়ের অ্যানালাইসিস। ঠিক আছে? হ্যাঁ বলো, কোশ্চেন আর কি আছে? কোশ্চেন আর না থাকলে আমাদের টিউনড অ্যাম্পলিফায়ার পড়ানো শেষ। কয়টা অ্যাম্পলিফায়ার পড়ালাম টিউনড? দুইটা। না 3টা। সিঙ্গেল টিউনড, সিনক্রোনাস। সিনক্রোনাসলি টিউনড। আজকে দুইটা। আজকে 2টা, গত ক্লাসে একটা। রাইট, হ্যাঁ ঠিকই বলেছো, আজকে 2টা, গত ক্লাসে একটা। আর একটা বাকি থাকলো, একটা আসলে অনেক বড় অ্যানালাইসিস, এটা আমি পড়াতে সাহস পাচ্ছি না। এই অনেক বড়, জাস্ট একটু বলে দেই না, সময় নাই। অনেক বড় অ্যানালাইসিস, সেই জন্য এটা সাহস হচ্ছে না পড়াতে। ডাবল টিউনড অ্যাম্পলিফায়ার। আচ্ছা টিউনড অ্যাম্পলিফায়ার আর পড়াবো না, ঠিক আছে? তোমরা ডাবল টিউনড অ্যাম্পলিফায়ার একটু ডেসক্রিপশন পড়ে নিও। এটা দুইটা স্টেজে টিউনড হয়, কালেক্টর মানে ইনপুটেও আউটপুটেও টিউনড হয় আর ইনপুটেও টিউনড হয়। এই যে ইনপুটে একটা টিউন ট্যাঙ্ক সার্কিট, আউটপুটে একটা ট্যাঙ্ক সার্কিট। এটা আবার ব্যান্ডউইথ একটু বেটার হয় সিঙ্গেল টিউনড এর চাইতে। হ্যাঁ আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি, শেয়ার স্টপ করে দিলাম। তোমাদের আর 2টা ক্লাসে শেষ হয়ে যাবে, তারপরে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।